ওয়েলকাম টু এক্সাম সলিউশন ইউটিউব চ্যানেল। ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা শিখব হাউ টু রাইট প্রেসি পার্ট 2। আমি প্রথম প্রেসির ভিডিওতে তোমাদেরকে শিখিয়েছি প্রেসি কীভাবে লিখতে হয়, তার কতগুলো রুলস শিখিয়েছি। ওকে, তো তার সাথে সাথে আমি লাস্ট ভিডিওতে তোমাদের দুটো প্র্যাকটিস করে দেখিয়েছিলাম। এই পার্ট 2তেও আমরা আজকে দুটো প্র্যাকটিস করব। ওকে, তো দেখো, যত তোমরা প্র্যাকটিস করবে তত তোমাদের লাভ হবে। কারণ কি, ইংরাজি লেখাটা তুমি না শিখলে তোমাকে কেউ শিখিয়ে দিতে পারে না। ওকে, অনেকে হয়তো অনেক ধরনের প্রমিস করবে যে আমি এইভাবে প্রেসি লেখানো শিখিয়ে দিতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি প্রেসি লেখার মধ্যে দেখো, প্রেসি লেখা মানে কি? প্রেসি লেখা মানে হচ্ছে একটা বিরাট বড় অংশকে ভেঙে তাকে 1/3 করতে হবে, মানে 3 ভাগের একটা অংশ তোমাকে সামারাইজ করে দিতে হবে। তো সামারাইজ করতে গেলে নিশ্চয়ই তোমার একটা জ্ঞান থাকা লাগবে এবং তোমার একটা দক্ষতা থাকা লাগবে। যে জিনিসটা তোমাকে দেওয়া হলো সেটা পড়ে তুমি যদি তার অর্থটা না বোঝো, তাহলে তুমি কি করে সামারাইজ করবে? এটা আমাকে বলো, সম্ভব না। তাই এর একটা উপায় কি? প্র্যাকটিস করা। যে কোনো প্রেসি রাইটিংয়ের বই কেনা, বই থেকে সেগুলোকে প্র্যাকটিস করা। যত তোমরা প্র্যাকটিস করবে তত তোমাদের মধ্যে কনসেপ্ট তৈরি হবে যে আসলে এগুলো কিভাবে লিখতে হচ্ছে। ঠিক আছে, প্রথমে দেখবে, দেখে পড়বে, আস্তে আস্তে শিখবে। আর সব থেকে বড় কথা হচ্ছে, প্রেসি রাইটিং করো বা রিপোর্ট রাইট করো বা লেটার রাইট করো, যেটাই করো না কেন, বা ট্রান্সলেশন যাই কিছু করো না কেন, গ্রামারটা তোমাকে কিন্তু খুব ভালোভাবে জানতে হবে। যদি তুমি গ্রামারটা যদি তুমি না জানো, তাহলে কিন্তু তুমি করতে পারবে না। ওকে, তো সেই জন্য আমার সাজেশন সেটা হচ্ছে যে আজকে আমি প্রেসি আরও দুটো তোমাদের প্র্যাকটিস করে দেখিয়ে দিতে পারি, কিন্তু এরকম আমি বহু দেখাতেই থাকবো, কিন্তু আদৌ তাতে তোমাদের কোনো লাভ হবে না। এই জন্যে তোমাদের আগে ইংরাজি গ্রামারটাকে কমপ্লিটলি শিখতে হবে। তোমরা যারা ইংরেজি গ্রামার জানো তারাও আবার প্র্যাকটিস করো ভালো করে, যারা জানো না তারা শেখো। তো তাই জন্য আমি বলবো হচ্ছে আমার এই চ্যানেলের প্লেলিস্টে অবশ্যই যাবে। প্লেলিস্টে দেখবে আমার ইংরেজি লেকচার সিরিজ করা রয়েছে, সেখান থেকে প্রত্যেকটা লেকচার দেখে নাও। তো পিএসসি ক্লার্কশিপ এক্সামের ডেট আসতে মেইন এক্সামের ডেট আসতে আশা করছি তোমরা ভালো ইংরেজিতে দক্ষ হয়ে যাবে। ওকে, আদারওয়াইজ যারা এসএসসি সিজিএল এর টায়ার 3 পরীক্ষা দেবে অথবা ব্যাংক পিওতে যারা প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্যও এই লেকচারটি খুবই গুরুত্বপূর্ণ। ওকে, চলো দেখি আজকে আমাদের প্রথম প্র্যাকটিস। এখানে বলছে, it is physically impossible for a well-educated, intellectual or brave man to make money the chief object of his thoughts, just as it is for him to make his dinner the principal object of them. দেখো, আমি তোমাদেরকে আজকে এখানে তোমাদের যে সে দুটো লাইভ করে দেখাবো। ওকে, এই প্যারাগ্রাফটা পড়ে আমি কি বুঝলাম না বুঝলাম সেটা আমি তোমাদের লাইভ দেখাবো কিভাবে প্রেসি লিখতে হয়। ওকে, চলো। তো কি বলছে? ইট ইজ ফিজিক্যালি ইম্পসিবল, বলছে এটা একদম আক্ষরিক অর্থে অসম্ভব ফর আ ওয়েল এডুকেটেড, সুশিক্ষিত, ইন্টেলেকচুয়াল অর ব্রেভ ম্যান, একজন সুশিক্ষিত, একজন বুদ্ধিমান, একজন সাহসী মানুষের কাছে এটা অসম্ভব। কি অসম্ভব? টু মেক মানি দ্য চিফ অবজেক্ট, টাকা অর্জন করাটা বা টাকা উপার্জন করাটাই হচ্ছে তাদের মূল লক্ষ্য। চিফ অবজেক্ট মানে মূল লক্ষ্য, তা কিন্তু নয়। of his thoughts, just as it is for him to make his dinner the principal object of them, এবং সেই টাকা থেকে তাদের পেটের খাবার জোগাড় করাটাই কিন্তু একজন শিক্ষিত, একজন ইন্টেলেকচুয়াল, একজন ব্রেভ ম্যানের মূল উদ্দেশ্য নয়। all healthy people like their dinners, সমস্ত হেলদি লোকেরা, সমস্ত সুস্বাস্থ্যবান লোকেরা তাদের ডিনার্স, তাদের রাতের খাবার বা তাদের দিনের প্রধান খাবারকে পছন্দ করে। বাট দেয়ার ডিনার ইজ নট দ্য মেন অবজেক্ট অফ দেয়ার লাইফস, কিন্তু এই ডিনারটাই তাদের জীবনের মূল লক্ষ্য নয়। সো অল হেলদি মাইন্ডেড পিপল লাইক মেকিং মানি অট টু লাইক ইট দ্য এনজয় দ্য সেন্সেশন অফ উইনিং ইট, বরঞ্চ লোকেরা, সমস্ত হেলদি মাইন্ডেড লোকেরা টাকা উপার্জনের থেকে বরং সেটা যে পদ্ধতিতে তারা উপায় করে সেটাকে তারা এনজয় করে বেশি। তার মানে কি? তার মানে হচ্ছে তারা যে কাজ করার মধ্য দিয়ে টাকাটা রোজগার করে, সেই কাজটাকে তারা এনজয় করে বেশি। ইট ইজ সামথিং বেটার দ্যান মানি, এবং সেই যে কাজ করার যে আনন্দ সেটা হচ্ছে বেটার দ্যান মানি। বুঝতে পারছো? সেটা টাকার থেকেও অনেক মূল্যবান। যেমন আ গুড সোলজার ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ একজন ভালো সৈন্য বা সোলজার মেনলি উইসেস টু ডু হিজ ফাইটিং ওয়েল, সে মূলত ইচ্ছা করে বা সে প্রার্থনা করে যে সে তার ফাইটিংটাকে ওয়েল করবে, খুব ভালো করে করবে। হি ইজ গ্ল্যাড অফ হিজ পে, হ্যাঁ, ভেরি প্রপারলি সো, অ্যান্ড
justly grumbles when you keep him 10 years without it, till his main mission of life is to win battles, not to be paid for winning them. বলছে দেখো, বলছে যে একজন সৈন্যের কাছে যুদ্ধে লড়াই করাটাই হলো মূল কথা। তুমি যদি তাকে কিছু পে করো তাহলে সে খুশি হয় বটে, কিন্তু তাকে যদি তুমি যুদ্ধ না করে 10 বছর পর্যন্ত বিশ্রামে রেখে দাও তাহলে সে গ্রাম্বলস করবে, সে রাগে গজগজ করবে। কারণ হিজ মেইন মিশন অফ লাইফ ইজ টু উইন ব্যাটলস, কারণ তার জীবনের মূল লক্ষ্য হচ্ছে যুদ্ধটাকে জয় করা, নট টু বি পেড ফর উইনিং দেম। তাকে যুদ্ধ জয়ের জন্য পেড করাটা তার মূল আনন্দের বিষয় নয়। সো অফ ক্লার্জিম্যান, আর ক্লার্জিম্যানদের কথা বললেও তাই। ক্লার্জিম্যান মানে যারা ধর্মপ্রচারক বা ধর্মযাজক, তো ধর্মযাজকদের কথা যদি বলো তাদেরও একই ব্যাপার। কেন? দ্য ক্লার্জিম্যানস অবজেক্ট ইজ এসেন্সিয়াল ব্যাপটাইজ অ্যান্ড প্রিচ, নট টু বি পেড ফর প্রিচিং। বলছে ক্লার্জিম্যানদের অর্থাৎ ধর্মযাজকদের মূল কাজ হচ্ছে ব্যাপটাইজ, মানুষকে ধর্মান্তরিত করা এবং ধর্ম প্রচার করা, এবং তার জন্য সে টাকা পাক আর না পাক এটা তার কাছে বড় কথা নয়। সো অফ ডক্টরস, ডাক্তারদের ক্ষেত্রেও সেই একই কথা। দে লাইক ফিজ, নো ডাউট, তারা নিশ্চিতভাবে তাদের ফিজ পছন্দ করে, অর টু লাইক দেম, এবং তাদের সেই ফি পছন্দ করা উচিত। ইয়েট ইফ দে আর ব্রেভ অ্যান্ড ওয়েল এডুকেটেড, কিন্তু তারা যদি সাহসী হয় এবং ওয়েল এডুকেটেড হয়, দ্য এন্টায়ার অবজেক্ট টু দেয়ার লাইফ ইজ নট ফিজ, তাহলে তাদের জীবনের মূল উদ্দেশ্য শুধুমাত্র তাদের ফিজ ইনকাম করাটাই নয়। দে অন দ্য হোল ডিজায়ার টু কিওর দ্য সিক, কারণ তারা তাদের সারা জীবনে সবসময় চেষ্টা করে কিওর করতে, সিকদের, অসুস্থ লোকেদের সুস্থ করে তুলতে তারা চেষ্টা করে। অ্যান্ড ইফ দে আর গুড ডক্টরস, এবং তারা যদি ভালো ডাক্তার হয়, অ্যান্ড দ্য চয়েস ওয়ার ফেয়ারলি টু দেম, তাহলে তাদের কাছে যে আসল চয়েস সেটা হলো উড রাদার কিওর দেয়ার পেশেন্ট, তাদের পেশেন্টকে সুস্থ করা, অ্যান্ড লুজ দেয়ার ফি দেন কিল হিম অ্যান্ড গেট ইট, যে পেশেন্টকে মেরে না ফেলে তাদের থেকে ফি কালেক্ট করার থেকে তাদেরকে সুস্থ করাই মেইন মোটো একজন ডাক্তারের কাছে। তারপর কি বলছে? অ্যান্ড সো উইথ অল আদার ব্রেভ অ্যান্ড রাইটলি ট্রেন্ড মেন, এবং তাই সমস্ত সাহসী এবং রাইটলি ট্রেন্ড মানে স্কিলফুল মানুষদের কাছে দেয়ার ওয়ার্ক ইজ ফার্স্ট, তাদের কাজটাই হলো প্রথম। দেয়ার ফি সেকেন্ড, তাদের ফিটা হলো সেকেন্ড। ভেরি ইম্পর্ট্যান্ট অলওয়েজ বাট স্টিল সেকেন্ড। বোঝা গেল? অর্থাৎ ভালো সুশিক্ষিত ওয়েল ট্রেড মানুষের কাছে তাদের কাজটাই প্রথম, তাদের ফিটা প্রথম চয়েস নয়। বোঝা গেল? তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 234টি শব্দ রয়েছে। তো 234টি শব্দকে 1/3 কনডেন্স করতে হবে। তো 1/3 যদি এটাকে আমি কনডেন্স করি, রাফলি এটা কতগুলো ওয়ার্ড হবে? প্রায় 74 কাছাকাছি, ঠিক 74 লাইক, ঠিক ওরকমই হবে, ঠিক আছে, 74 লাইক হবে। তো তুমি বুঝতেই পারছো, তো 74টি শব্দ বা ওরকম কাছাকাছি কতগুলো শব্দ দিয়ে তোমাকে এটা কনডেন্স করে লিখতে হবে, ঠিক। আচ্ছা, 74 বা 72 এরকম কিছু একটা। আচ্ছা দেখো, তো আগের দিন যখন আমি ভিডিওটি আপলোড করি তখন কেউ আমাকে জিজ্ঞেস করেছো যে টাইটেলটা তো সবাই দিতে বলছে। দেখো, যদি এক্সামিনার টাইটেল দিতে না বলে তো টাইটেল দেওয়া উচিত নয়, ঠিক। অর্থাৎ একটা কথা শোনো, টাইটেল দিতে হবে কি না হবে না ওই কোয়েশ্চেনে লেখা থাকবে, এই জন্য চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। যদি টাইটেল না দিতে বলে কখনোই টাইটেল দেবে না, দিলে মার্ক কাটা যাবে। যদি টাইটেল দিতে বলে অবশ্যই দেবে। যদি কিছু না লেখা থাকে টাইটেলের কথা তাহলে তুমি টাইটেল দিতেও পারো, কোনো সমস্যা নেই। কিন্তু যদি টাইটেল না মানে বলা থাকে তাহলে কিন্তু টাইটেল দেবে না। ওকে, চলো আমরা এখানে আগের দিনের মতন ঘর নিয়ে নিয়েছি। এবার আমরা লিখব। তো 234 ছিল, একে 3 দিয়ে ভাগ করে দাও। 3 7 21 থাকলো 2, 3 8 24। আচ্ছা 78, এটাকে 78টি শব্দের মধ্যে লিখতে হবে, অর্থাৎ 78টি শব্দের বেশি যেন না হয়ে যায়, এইটা হচ্ছে আমাদের মূল মোটো থাকবে। ওকে, চলো দেখি এবার আমরা লিখি। তো আমরা একবার দেখো এটা আমরা কি পড়লাম, যে it is physically impossible for a well-educated intellectual or a brave man to make money the chief object of his thoughts just as it is for him। তোমরা কি করো, তোমরা এই যে স্ক্রিনটাকে স্ক্রিনশট নিয়ে নাও। ওকে,
স্ক্রিনশট নিয়ে নাও, অথবা তোমরা এটাকে নোট করো, ভিডিওটাকে পজ করো, ভিডিওটাকে পজ করে নোট করো। নোট করার পরে দেখো আমি এটাকে কনডেন্স করে এবার তোমাদের জন্য লিখছি। তো ওখান থেকে আমরা দেখলাম, আমরা শুরু করছি। দেখো মেকিং, আচ্ছা এই দেখো আমি প্রথমে একটা পার্টিসিপল দিয়ে শুরু করলাম, ঠিক। মেকিং মানি মানে কি? টাকা রোজগার করা। মেকিং মানি অ্যান্ড গেটিং ডিনার, ঠিক। মেকিং মানি অ্যান্ড গেটিং ডিনার ইজ এসেনশিয়াল, TIAL, এসেনশিয়াল। দেখো, মেকিং মানি অ্যান্ড গেটিং ডিনার ইজ এসেনশিয়াল, মানে টাকা রোজগার করা এবং ডিনার করা এটা এসেনশিয়াল, প্রয়োজনীয়। বাট নট the main target of a well educated or এখানে well educated or intellectual আর কি ছিল, or brave man হয়েছে, ফুল স্টপ। দেখো তাহলে মেকিং মানি অ্যান্ড গেটিং ডিনার ইজ এসেনশিয়াল বাট নট দ্য মেন টার্গেট অফ আ ওয়েল এডুকেটেড, ইন্টেলেকচুয়াল অর আ ব্রেভ ম্যান। একজন ওয়েল এডুকেটেড, একজন ইন্টেলেকচুয়াল, একজন ব্রেভ ম্যানের কাছে টাকা রোজগার করা এবং গেটিং ডিনার করাটা এসেনশিয়াল, কিন্তু মেইন টার্গেট নয়। এটা আমরা পড়ে বুঝেছিলাম। তারপরে দেখো, কারণ আমরা জানি হেলদি মাইন্ডেড পিপল, যাদের হেলদি মাইন্ডেড পিপলরা কী করে, হেলদি মাইন্ডেড পিপল লিখবো না, হেলদি মাইন্ডেড স্কিলফুল পিপল, SKILL হবে এটা, স্কিলফুল পিপল, healthy minded skillful people prefer to মানে পছন্দ করে, healthy minded people এরা পছন্দ করে prefer to professional success rather than earning money. তাহলে কি বুঝলে এখান থেকে বুঝলে হেলদি মাইন্ডেড স্কিলফুল পিপলেরা, হেলদি মাইন্ডেড স্কিলফুল দক্ষতাপূর্ণ মানুষেরা প্রেফার করে, পছন্দ করে টু প্রফেশনাল সাকসেস, তাদের প্রফেশনাল সাকসেসটাকে তারা পছন্দ করে রাদার দ্যান মেকিং মানি, টাকা রোজগার করার থেকে তাদের যে প্রফেশন, তাদের যে কাজ, সেইটার সফলতা তারা সবসময় প্রার্থনা করে বা চায়। ওকে, ফর আ সোলজার, এবার তুমি উদাহরণগুলো দাও, ওখানে উদাহরণ ছিল, উদাহরণগুলো দাও। ফর আ সোলজার কি, ফাইটিং, ফর আ সোলজার ফাইটিং ইজ, ফাইটিং শুধু ফাইটিং না, ফাইটিং ব্যাটল যুদ্ধ, লড়াই করা, অ্যান্ড উইনিং ইট এবং এটিকে জেতা। একজন সৈনিকের কাছে যুদ্ধ করা এবং এটিকে জয়লাভ করা is the main target, TARGET, মেইন টার্গেট হচ্ছে, ফুল স্টপ। তো সিমিলারলি ওখানে আরও কারা ছিল বলো? সিমিলারলি ক্লার্জিম্যান ছিল, আর কে ছিল? ডক্টর ছিল। সিমিলারলি এ clergyman and
a doctor কি করে, ফোকাস করে, FOCUS, ফোকাস অন দেয়ার কি, দেখো ক্লার্জিম্যান কি করবে, ফোকাস অন দেয়ার প্রিচিং অ্যান্ড ডক্টর কি করবে, কিওরিং পিপল, ঠিক, আর্নেস্টলি, আন্তরিকভাবে তারা এটাই করবে। সিমিলারলি একজন ক্লার্জিম্যান এবং একজন ডক্টর ফোকাস অন দেয়ার প্রিচিং অ্যান্ড কিওরিং পিপল আর্নেস্টলি, ওকে, ফুল স্টপ। তারপর হচ্ছে দে হ্যাভ লেস ইন্টারেস্ট on getting ফিজ পাওয়াটা, অর্থাৎ এর বদলে কোনো টাকা পাওয়াটা বা বেতন পাওয়াটা তাদের কাছে লেস ইন্টারেস্টের ব্যাপার, খুব কম ইন্টারেস্টের ব্যাপার, রাদার দেন ডুইং দেয়ার জবস, তাদের কাজের থেকে ফিজ পাওয়াটা তাদের কাছে লেস ইন্টারেস্টের ব্যাপার, ডুইং দেয়ার জবস, ঠিক, ফুল স্টপ। তারপর শেষের পার্টে কি আছে, এখান থেকে একটা কথা কনক্লুশনে বলতে পারি, কি বলতে পারি, দাস, এইভাবে, ফর অল well educated person, দেখো দাস এইভাবে, ফর অল ওয়েল এডুকেটেড পারসন, এইভাবে সমস্ত ওয়েল এডুকেটেড পারসনের কাছে ওয়ার্ক কামস ফার্স্ট, মানে কাজই প্রথম প্রেফারেন্স, ঠিক। তাহলে এইভাবে সমস্ত ওয়েল এডুকেটেড পারসনদের জন্যে ওয়ার্ক কামস ফার্স্ট, কাজটাই প্রথমে আসে, হ্যাঁ, ফিটা পরে, ঠিক আছে। তো এখান থেকে যদি আমাকে কোনো টাইটেল দিতে না বলে তো টাইটেল দেব না, যদি টাইটেল দিতে বলে অবশ্যই দেব, তা কিছু না বললেও টাইটেল আমি দেব, ওকে। যদি নাও দিতে বলে, যদি কোনো কিছু না লেখা থাকে টাইটেলের সম্বন্ধে, তাহলে আমি একটি টাইটেল দেব, কিন্তু খেয়াল রাখবে যদি টাইটেল না দিতে বলে দেবে না, ওকে। তো এর আমি একটা টাইটেল দিচ্ছি, তোমার যেটা নিজের মন মতন করে টাইটেল দিচ্ছি, কি এই লাস্টটুকুন দিয়ে দিচ্ছি, এইটুকুনি আমার এখানে সারমর্ম, এইটুকুন পরে তুমি একটা সারমর্ম পেলে, কি সারমর্ম পেলে, ওয়ার্ক কামস ফার্স্ট, কারণ সমস্ত প্রফেশনালসদের কাছে কাজটাই বড় কথা, ওয়ার্ক কামস ফার্স্ট, এটা আমার টাইটেল, ওকে। তোমাদের বা ইচ্ছা যদি হয় তোমরা অন্য কোনো টাইটেলও দিতে পারো, এটা সম্পূর্ণ তোমাদের চয়েস, ওকে। তবে মিনিংফুল টাইটেল হওয়া লাগবে অবশ্যই, ঠিক। চলো আমরা এবার নেক্সট দেখি। দেখো নেক্সট প্যারাগ্রাফ, যে প্যাসেজ তোমাকে দেওয়া হয়েছে সেখানে তোমাকে বলছে যে ইংলিশ এডুকেশন অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ হ্যাভ ডান ইমেন্স গুডস টু ইন্ডিয়া, বলছে ইংরাজির শিক্ষা এবং ইংরাজি ভাষা ভারতের জন্য খুব ভালো কাজ করেছে। ইন স্পাইট অফ দেয়ার গ্ল্যারিং ড্রব্যাকস, সেই ইংরাজির অনেক খামতি থাকা সত্ত্বেও ইংরাজি ভারতবর্ষ, খামতি কেন থাকবে, কারণ ইংরাজি একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ভারতের ভাষা নয়, ভারতের কাছে বিদেশি ভাষা হওয়া সত্ত্বেও একটা বিদেশি ভাষা ভারতের জন্য খুব ভালো কাজ করেছে। কেন? দ্য নোশনস অফ ডেমোক্রেসি অ্যান্ড সেলফ গভর্নমেন্ট আর দ্য বর্ন অফ ইংলিশ এডুকেশন, কারণ যে ডেমোক্রেসি, যে গণতন্ত্র এবং সেলফ গভর্নমেন্ট এবং স্বায়ত্তশাসন, এর যে ধারণা, সেই ধারণা কিন্তু ইংরাজি শিক্ষা থেকে এসেছে। Those who fought and died for Mother India's freedom were nursed in the cradle of English thought and culture, বলছে those who fought and died for Mother India's freedom, বলছে সেই সমস্ত লোকেরা যারা মা
ভারতবর্ষের জন্যে, হ্যাঁ, ভারত মাতার স্বাধীনতার জন্যে লড়াই করেছে এবং মৃত্যুবরণ করেছে, তারা কিন্তু ইংরেজি যে চিন্তাভাবনা এবং ইংরেজি যে সংস্কৃতি তার মধ্যে নার্জড হয়েছে, তার মধ্যে বেড়ে বেঁচে উঠেছে। দ্য ওয়েস্ট হ্যাজ মেড কন্ট্রিবিউশন টু দ্য ইস্ট, এবং পশ্চিম মানে কি, পশ্চিমের দেশগুলো এইভাবে পূর্বের দেশকে মানে আমাদের ভারতবর্ষকে কন্ট্রিবিউট করেছে, একটা দান করেছে। দ্য হিস্ট্রি অফ ইউরোপ হ্যাজ ফায়ার্ড দ্য হার্টস অফ আওয়ার লিডার্স, কারণ ইউরোপের ইতিহাস আমাদের লিডারদের হার্টকে ফায়ার করে দিয়েছে, ঠিক, আমাদের লিডারদের হৃদয়কে, হ্যাঁ, প্রজ্বলিত করে দিয়েছে। আওয়ার স্ট্রাগল ফর ফ্রিডম হ্যাজ বিন ইন্সপায়ার্ড বাই, আমাদের ফ্রিডমের স্ট্রাগল, আমাদের স্বাধীনতার সংগ্রাম ইন্সপায়ার হয়েছে, হ্যাঁ, অনুপ্রাণিত হয়েছে বাই দ্য স্ট্রাগলস ফর ফ্রিডম ইন ইংল্যান্ড, আমেরিকা অ্যান্ড ফ্রান্স, ইংল্যান্ড, আমেরিকা এবং ফ্রান্সের যে স্বাধীনতা সংগ্রাম, সেখান থেকে কিন্তু আমাদের স্বাধীনতা সংগ্রামের চেতনা জেগেছে। অর্থাৎ কি, অর্থাৎ হচ্ছে ইংল্যান্ড, আমেরিকা, ফ্রান্সের ইতিহাস থেকে আমাদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের অনুপ্রেরণা আমরা পেয়েছি, মানে আমাদের ফ্রিডম ফাইটাররা পেয়েছিল, এটা বলতে চাইছে। ইফ আওয়ার লিডার্স ওয়ার ইগনোরেন্ট, যদি আমাদের লিডার্সরা ইগনোরেন্ট হতো, অজ্ঞ হতো, কোন বিষয়ে, অফ ইংলিশ বিষয়ে যদি অজ্ঞ হতো, মানে ইংলিশ যদি তারা না জানতো, অ্যান্ড ইফ দে হ্যাড নট স্টাডিড দিস ল্যাঙ্গুয়েজ, এবং তারা যদি এই ল্যাঙ্গুয়েজটি না পড়তো, হাউ কুড দে হ্যাভ বিন ইন্সপায়ার্ড বাই দিস হিরোইক স্ট্রাগলস ফর ফ্রিডম ইন আদার ল্যান্ডস, তাহলে অন্য দেশের মানুষেরা কিভাবে স্বাধীনতা অর্জন করেছে সেই ইতিহাসটা তারা জানতে পারতো কি করে? অর্থাৎ তারা যদি ইংরেজি ভাষাটা না পড়তো, তাহলে আমেরিকা, ফ্রান্স, ইংল্যান্ড এরা কিভাবে স্বাধীনতা অর্জন করেছে এটা কি করে জানতো? ইংলিশ দেয়ারফর, অতএব ইংরেজি ডিড আস গ্রেট গুড ইন পাস্ট, অতীতে ইংরেজি আমাদের জন্য অনেক ভালো কাজ করেছে, অ্যান্ড ইফ প্রপারলি স্টাডিড উইল ডু ইমেন্স গুড ইন ফিউচার, এবং আমরা যদি ইংরেজিটাকে ভালোভাবে পড়ি তাহলে এটা ভবিষ্যতেও আমাদের কাজে দেবে। ওকে, ইংলিশ ইজ স্পোকেন থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, ইংরেজি সারা পৃথিবী ধরে পড়া হয় বা বলা হয়। ফর ইন্টারন্যাশনাল কন্ট্যাক্ট, আওয়ার কমার্স অ্যান্ড ট্রেড আর দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার প্র্যাকটিক্যাল আইডিয়াজ, বলছে তাই আমাদের ইন্টারন্যাশনাল যে কন্ট্যাক্ট, হ্যাঁ, আন্তর্জাতিক সম্পর্ক, ব্যবসা বাণিজ্য, হ্যাঁ, প্র্যাকটিক্যাল আইডিয়াজের ডেভেলপমেন্ট, সায়েন্টিফিক স্টাডিজ, এই সমস্ত কিন্তু ইংলিশ ইজ ইনডিসপেন্সিবল, ইংলিশের জন্য বিরাট বড় গুরুত্ব রাখে। ওকে, ইংলিশ ইজ ভেরি রিচ ইন লিটারেচার, ইংরেজি সাহিত্য ক্ষেত্রে খুবই উন্নত। আওয়ার ওন লিটারেচার হ্যাজ বিন মেড রিচার বাই দিস ফরেন ল্যাঙ্গুয়েজ, এবং এই বিদেশি যে ভাষা ইংরেজি তার দিয়ে কিন্তু আমাদের দেশীয় সাহিত্যও সৃষ্টি হয়েছে। আমাদের দেশের অনেক সাহিত্যিক ইংরেজিতে লিখেছেন, তার মধ্যে বিখ্যাত হচ্ছে আমাদের মালগুড়ি ডেজ এর রচয়িতা R.K. নারায়ণ, তারপর মুলকরাজ আনন্দ, এই সমস্ত প্রখ্যাত রাইটারেরা, ঠিক, তরুদত্ত, এই সমস্ত। ইট উইল রিয়েলি বি আ ফ্যাটাল ডে, এটা সত্যিই একটি প্রাণঘাতী দিন হবে, ইফ উই অল টুগেদার ফরগেট শেক্সপিয়ার, মিল্টন, কিটস, শ, তাই আমরা যেদিনকে শেক্সপিয়ার, মিল্টন, কিটস, শকে ভুলে যাব, এটা আমাদের কাছে প্রাণঘাতী দিন হবে। তো বুঝতেই পারছো এখানে ইংরাজি ভাষাকে গুরুত্ব আরোপ করা হচ্ছে, ইংরাজি ভাষার, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি টাইটেলটাকে ভেবে নিচ্ছি, এখান থেকে টাইটেলটা কি, ইম্পর্ট্যান্স অফ ইংলিশ। তোমরা যদি টাইটেল দিতে চাও এই টাইটেলটা দিতে পারো, যে ইম্পর্ট্যান্স অফ ইংলিশ, ইংরেজির গুরুত্বই এই প্যারাগ্রাফটার মাধ্যমে আমরা শিখতে পেলাম। ওকে, আচ্ছা, এখান থেকে এটাকে কনডেন্স করতে হবে আমাকে, 1/3 192 আছে, অর্থাৎ এটাকে কনডেন্স করলে 64 প্লাস এরকম একটা আসবে। দেখো, যদি প্রেসি লেখার সময় সবসময় চেষ্টা করতে হয় 1/3 কম রাখতে, কিন্তু যদিও 4-5টা বেশি হয়ে যায় তাতে কোনো অসুবিধা নেই। ওকে, চলো তাহলে এটাকে আমি লেখার চেষ্টা করছি। দেখো, তোমরা অবশ্যই এটাকে তোমরা স্ক্রিনশট করো অথবা তোমাদের খাতায় নোট করে নাও, সবথেকে বেটার হয় তোমরা এটাকে নোট করে নাও, নোট করে নিয়ে দুবার পড়ো, দুবার পড়ার পরে আমি যে উত্তরটা লিখছি সেইটা তোমরা দেখো, তাহলে কি হবে, এইখান থেকে তুমি অসাধারণ একটা ধারণা পেয়ে যাবেই এই প্রেসিটা লেখার জন্যে। বুঝতে পারছো আমার কথা? ওকে, চলো দেখো, এবার আমরা তাহলে এটাকে লিখছি। আমাদের যেহেতু ইংরেজিতে কিছু ঘামতি ছিল তাই লিখছি হ্যাভিং
drawbacks, having drawbacks, কমা এই যে আমার দেখো একটা বক্সে ধরছে না, কিন্তু তোমাদের যদি বক্স করে দেওয়া হয় তোমাদের অনেক লম্বা লম্বা বক্স, মানে এরকম লম্বা লম্বা বক্স দেওয়া হবে, চিন্তার কোনো কারণ নেই, ধরে যাবে একটা ওয়ার্ড। ঠিক, আমার যেহেতু এখানে জায়গা কম তাই এত ছোট ছোট হয়েছে। ঠিক আছে, হ্যাভিং ড্রব্যাকস, ইংলিশ ভাষা সবসময় ক্যাপিটাল, হ্যাভিং ড্রব্যাকস ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ and its education have done well to India, full stop। তাহলে হ্যাভিং ড্রব্যাকস থাকা সত্ত্বেও ইংরাজি ভাষা এবং তার শিক্ষা ভারতের জন্য ভালো কাজ করেছে। হলো কেন? ইট ব্রট, এটা নিয়ে এসেছিল, কি নিয়ে এসেছিল? ইট ব্রট দ্য আইডিয়া, অফ ডেমোক্রেসি, it brought the democracy and self government, self government, স্বায়ত্ত শাসন। ওকে, ফুল স্টপ। তাহলে এই ইংরাজি কি করেছিল? ইট ব্রট দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি অ্যান্ড সেলফ গভর্নমেন্ট। ঠিক, ওকে। কারণ ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার্স ফরচুনেটলি ভাগ্যবশত অ্যাকোয়ার্ড, অ্যাকোয়ার্ড অর্জন করেছিল। ওকে, তাহলে ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার্সরা ফরচুনেটলি অ্যাকোয়ার করেছিল দ্য নলেজ অফ ইংলিশ, ওকে, from England, knowledge of English from England and তাহলে কি আমাদের ভারতীয় ফ্রিডম ফাইটার্সরা ফরচুনেটলি ভাগ্যবশত করেছিল, অর্জন করেছিল দ্য নলেজ অফ ইংলিশের জ্ঞান ফ্রম ইংল্যান্ড থেকে, and got inspired এবং অনুপ্রাণিত হয়েছিল। ওকে, by reading the history of America and France, अमेरिका एंड फ्रांस। ठीक है ना? ओके, फुल स्टॉप। তারপর দেখো রিমেম্বারিং আওয়ার পাস্ট, ওখানে একটা প্যারাগ্রাফ ছিল। দেখো আমি তোমাদের এখান থেকে, আমি কিন্তু আমার সামনে কিন্তু আমার নোটটা রয়েছে, আমি আমার নোট থেকে তোমাদের এখানে প্র্যাকটিক্যাল লিখে দিয়েছি। এই জন্য বলেছিলাম তোমরা এইটাকে আগে তোমাদের সামনে কোথাও রাখো, পড়ো, লেখো, তারপরে লেখো। এই নোটটা তোমরা বর্তমানে যে স্ক্রিনটা দেখছো, এই স্ক্রিনটার নোটটা আমার কিন্তু পাশে রয়েছে, আমি সেখান থেকে দেখে দেখে তোমাদের জন্য কনডেন্সিং করছি। ওকে, তারপর যেটা ছিল আমাদের, তাহলে এবার অতীতের ব্যাপারটা দেখো। রিমেম্বারিং আওয়ার পাস্ট, অতীতের কথা স্মরণ করে। কি অতীতের কথা? অতীতে যেহেতু ইংরেজি আমাদের উপকার করেছিল, তাই রিমেম্বারিং আওয়ার পাস্ট
we should study English. We should study English for bright future. আমাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমাদের কিন্তু ইংরেজি পড়া উচিত হয়েছে, ফুল স্টপ। তারপরে তোমাদের একটা প্রসঙ্গ ছিল যেটা লাস্ট প্যারাগ্রাফ, ঠিক লাস্ট প্যারাগ্রাফে তোমাদের একটা প্রসঙ্গ ছিল যে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ঠিক এর জন্য আমাদের ট্রেড কমার্সের যেটা প্রোগ্রেস হচ্ছে সেটা লিখতে হবে। দেখো, ইট ইজ বিং অ্যান international language, comma দাও, being an international language, English helps us in international trade, commerce and science, SCIENCE, international trade, commerce and science, ঠিক। আর কি, ফুল স্টপ। ওকে, আর কি এর সাহিত্যের কথাটা লিখতে হবে, and for its rich literature and for its rich literature, এবং এর উন্নত সাহিত্যের জন্যে কমা দিতে পারো একটা, we must read English authors and poets, ঠিক, ফুল স্টপ। হয়ে গেল এই পর্যন্ত। ওকে, তো এই পর্যন্ত হলো। কতগুলো ওয়ার্ড হলো একটু দেখে নিই, 1 2 3 4 5 6 7, আচ্ছা 70 78, বাবা 78 ওয়ার্ড, মানে এটা একটু বেশি ওয়ার্ড হয়ে গেল। ওকে, তো ঠিক আছে, তোমরা এগুলোকে প্র্যাকটিস করো এবং দেখো এখান থেকে কোনটাকে ডিলিট করা যায়। যেহেতু আমি তোমাদের একটানে লিখে দিলাম তাই এরকম হয়ে গেল, তো এটাকে 2-1বার প্র্যাকটিস করলে অবশ্যই এটা কমে যাবে। ঠিক আছে, তো চলো এইভাবেই লিখতে হয়। তো মূল কথা আমি আবারও বলি, উইদাউট প্র্যাকটিস অ্যান্ড উইদাউট নলেজ অফ গ্রামার এটা সম্ভব নয়। ওকে, ঠিক আছে, চলো তোমাদের কেমন কি লাগলো এবং তোমাদের কোনো সাজেশন যদি থাকে তাহলে, বা তোমাদের কোনো কিছু জানার যদি থাকে তো প্রেসি সম্পর্কে অবশ্যই আমাকে নিচে জানিও। ঠিক আছে, তো এরপরে আমরা রিপোর্ট রাইটিং শিখবো এবং তারপরে আমরা ট্রান্সলেশন শিখবো। ঠিক, রিপোর্টের জন্য আমি 2টো ভিডিও করব আর ট্রান্সলেশনের জন্যও 2টো ভিডিও করব। ঠিক, ওকে, ঠিক আছে, চলো।